আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি মামুন আব্দুল্লাহ। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুর মধ্য দিয়ে রাজনীতির এক মহাকাব্যের অবসান ঘটল। আগামীকাল বাদজোহর রাজধানীর মানিক মে এভিনিউতে বেগম জিয়ার জানাজা শেষে শহীদ জিয়ার কবরের পাশেই তাকে দাফন করা হবে। 7 দিনের শোক ঘোষণা করেছে বিএনপি। তার মৃত্যুতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শোক প্রকাশ করেছেন। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। সোমবার দিবাগত রাত থেকেই উদ্বেগ উৎকণ্ঠায় গোটা দেশ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার চরম অবনতিতে এই উদ্বেগ উৎকণ্ঠা। অবশেষে দেশবাসীর সকল উদ্বেগ, দোয়া, ভালোবাসাকে পেছনে ফেলে অনন্তের পথে যাত্রা করেন গণতন্ত্র প্রতিষ্ঠায় আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। রাতের অমানিসার অন্ধকার ভেদ করে আলো ফোটার আগেই মঙ্গলবার ভোর 6টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে 1 মাসের বেশি সময় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল তাঁর। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত গোটা দেশ। তার মৃত্যুকে জাতির অপরিণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই শোক, এই ক্ষতি, এটা অস্বাভাবিক, অপূরণীয়। এই জাতি কোনোদিন পূরণ করতে পারবে না। যে নেত্রী তার সারাটা জীবন জনগণের অধিকারের জন্য, কল্যাণের জন্য তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন, সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই। এটা আমরা যারা তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী, আমরা এটা ভাবতেও পারি না। বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। তাই নয়, পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 7 দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দেশ জুড়ে দোয়া মাহফিল সহ নানা কর্মসূচি পালন করা হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নাই, পৃথিবী থেকে তিনি চলে গেছেন। তার মৃত্যুতে 7 দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শোক পালন করবে। কেন্দ্রীয় কার্যালয় সহ দেশের সকল কার্যালয়ে, সকল দলীয় কার্যালয়ে 7 দিন ব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে। দলের সকল স্তরের নেতাকর্মীরা এই 7 দিন ব্যাপী কালো ব্যাজ ধারণ করবে। প্রতিটি দলীয় কার্যালয়ে দেশনেত্রীর জন্য 7 দিন ব্যাপী কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হবে। গুলশানস্থ চেয়ারপারসনের কার্যালয় ও নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এবং জেলা পর্যায়ের দলীয় কার্যালয়ে শোক বহি খোলা হবে। যারা গণ্যমান্য ব্যক্তি আছেন সেই শহরের এবং আরো যারা মনে করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সেই শোক বহিতে তারা মন্তব্য করবেন এবং স্বাক্ষর করবেন। আপসহীন সংগ্রামী নেত্রীর মৃত্যুর খবরে এভার কেয়ার হাসপাতালে ছুটে যান দলের নেতাকর্মী, সমর্থক ও ভক্তরা। অনেকেই কান্নায় ভেঙে পড়েন। প্রিয় নেত্রীর মহাপ্রয়াণ শোকসাগরে ডুবিয়েছে তাদের। বাংলাদেশ যতদিন থাকবে ততদিন যাতে এই শহীদ জিয়ার মাজারের সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং কোটি কোটি মানুষ যাতে এখানে আসতে পারে। সকল সম্মান আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, কিন্তু আমাদের কাছ থেকে তাকে কেড়ে নিলেন। এই কষ্ট, এই বেদনা আসলে মানার মতো না। গণতন্ত্রের জন্য এত বড় লড়াই, এত বড় জীবন, এতটা সময় পার করে গণতন্ত্রের জন্য লড়ে যাওয়া, এটা বেগম খালেদা জিয়ার নাম আমার মনে হয় গিনিজ রেকর্ড বুকে ওঠা উচিত। বাংলাদেশের একটি ভ্যানগার্ড চলে গিয়েছেন। বাংলাদেশের স্বার্থের কথা, স্বাধীনতার কথা, সার্বভৌমত্বের কথা, অধিকারের কথা মাথা উঁচু করে বলার মতন সমত আর লোক রইল না। আমরা বিএনপির লোক আমাদের অভিভাবক হারালাম না। এই বাংলাদেশ জাতি, এই জাতি তাদের প্রিয় অভিভাবক হারালো, যিনি একজন সত্যিকারের দেশপ্রেমিক ছিলেন। শারীরিক বিভিন্ন জটিলতা নিয়ে গত 23 নভেম্বর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। অবশেষে মঙ্গলবার না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। আগামীকাল নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা এই ঘোষণা দেন। প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। বেগম জিয়ার মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। প্রধান উপদেষ্টা তাঁর ভাষণে বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের অর্জন ও সংগ্রামের কথা তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক পরম মহিমান্বিত ব্যক্তিত্ব। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। স্বৈরাচার ও ফেসিবাদের বিরুদ্ধে তার আপসহীন নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে এবং মুক্তির প্রেরণা জুগিয়েছে। এমন একজন মহান দূরদর্শী ও নিখাদ দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হবার নয়। প্রধান উপদেষ্টা আরো বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হলো। একই সাথে বুধবার তার জানাজার দিন সাধারণ ছুটিও ঘোষণা করেন প্রধান উপদেষ্টা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। নামাজে জানাজা সহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। প্রিয় দেশবাসী, আমি জানি আপনারা সবাই এই সময়ে অনেক আবেগাপ্লুত। আমি আশা করছি শোকের এই সময়ে আপনারা ধৈর্যের পরিচয় দেবেন এবং তার জানাজা সহ সকল আনুষ্ঠানিকতা পালনে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করবেন। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। দর্শক গুলশানে আছেন সহকর্মী আহমেদ সারোয়ার, সরাসরি যাচ্ছি সেখানে। সারোয়ার, নিশ্চয় শুনতে পাচ্ছেন এবার। আপনি এর আগের সংবাদে যেমনটি বলছিলেন, স্থায়ী কমিটির বৈঠক শেষে তারেক রহমান বেরিয়ে গেছে। স্থায়ী কমিটির বৈঠকে কি কি বিষয়ে সিদ্ধান্ত হলো আমাদের জানাবেন, এবং একই সাথে জানাবেন যে সেখানে একটি শোক বই খোলা হয়েছে, সেই শোক বইতে কারা কারা স্বাক্ষর করেছেন। শোক বই যে খোলা হয়েছে তাতে এই পর্যন্ত আমরা যতদূর দেখেছি, প্রথমে এসেছেন চাইনিজ অ্যাম্বাসেডর, তিনি এসে শোক বইয়ে স্বাক্ষর করে গেছেন। তারপর এসেছেন নেদারল্যান্ডের রাষ্ট্রদূত, এসেছেন পাকিস্তানের হাই কমিশনার, এবং কিছুক্ষণ আগে ভারতীয় হাই কমিশনার প্রণয় বার্মা এসেছিলেন, তিনিও স্বাক্ষর করে বেরিয়ে গেছেন। আর আরো বেশ কিছু ইরানের রাষ্ট্রদূত এসেছিলেন খালেদা জিয়ার প্রতি তাদের দেশের পক্ষ থেকে শোক জানানোর জন্য। আসলে বাংলাদেশে অবস্থিত সবগুলো রাষ্ট্রদূত এবং হাই কমিশনে যারা দায়িত্বে আছেন সবাই হয়তো আসবেন। আপনি জানেন যে এই শোক বইয়ে যে স্বাক্ষর কর্মসূচি সেটি 3 দিন রাখা হবে। আজকে 3টা থেকে শুরু হয়ে রাতের 9টা পর্যন্ত, আগামীকাল বিকাল 4টা থেকে শুরু হয়ে রাত 10টা পর্যন্ত, এবং পরের দিন সকাল 10টা থেকে শুরু করে সন্ধ্যা 6টা পর্যন্ত এই শোক বইতে স্বাক্ষরের কর্মসূচি রাখা হয়েছে। বিভিন্ন রাষ্ট্রদূত ছাড়াও অন্যান্য বিশিষ্ট জনেরাও এসে এই গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়ার ব্যাপারে তাদের শোক দিতে, তাদের শোক গাঁথা লিখে যেতে পারবেন। এইটাই হচ্ছে আজকে। এখন এই পর্যন্ত সবাই আসলে চলে গেছে এখান থেকে, স্থায়ী কমিটির সদস্যরা। আপনি জানেন যে কালকে যেহেতু খালেদা জিয়ার দাফন এবং জানাজা এবং দাফন হবে, সেই ব্যবস্থাপনাগুলো দেখভাল করার জন্য তারা সবাই এখান থেকে চলে গেছেন। স্থায়ী কমিটির সদস্যরা তারা বৈঠক করে, এবং আমাদের দলের চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও তার বাসায় গেছেন। সেখান থেকে হয়তো তারা এভার কেয়ারে যাবেন, জানেন যে খালেদা জিয়া এভার কেয়ারে রাখা আছে। চেয়ারপারসনের কার্যালয়ে যে স্থায়ী কমিটির সেই বৈঠকে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবাইকে সুশৃঙ্খলভাবে আগামীকালকের দাফন এবং জানাজা এবং
অংশগ্রহণের জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন কোনো ধরনের বিশৃঙ্খলা না করে একটি সুশৃঙ্খলভাবে একটি বৃহত্তম জানাজায় অংশগ্রহণ করার জন্য, জানাজা করার জন্য যে যা কিছু প্রয়োজন তা করার জন্য দেশবাসীর প্রতি, দলীয় নেতা কর্মীদের প্রতি এবং সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি সবাইকে বলেছেন যে আজকে যে সময়ে খালেদা জিয়ার থাকার কথা ছিল, দেশের যে ক্রান্তিকালে খালেদা জিয়াকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, সে সময় তিনি চলে গেছেন। তার এই চলে যাওয়া, তার এই শোককে শক্তিতে রূপান্তরিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি আগামীতে আরো প্রতিরোধ হয়ে উঠবে সেই আহ্বান জানিয়েছেন এবং সেইভাবে ভূমিকা রাখতে দলের নেতা কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই বৈঠকের ব্রিফিং শেষে চাইনিজ অ্যাম্বাসেডর এসেছিলেন এখানে সই করতে, তারপরে নেদারল্যান্ড রাষ্ট্রদূত এবং পাকিস্তানের হাই কমিশনার। এরপরে উনি পাকিস্তান হাই কমিশনার বেরিয়ে যাওয়ার পরেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বেরিয়ে গেছেন এবং তারপরে কিছুক্ষণ আগে ইরানের রাষ্ট্রদূত এবং পাকিস্তানের ভারতের রাষ্ট্রদূত প্রণয় বর্মা এসেছিলেন, তিনিও বের হয়ে গেছেন। এখন আসলে এই বিএনপি চেয়ারপারসনের ফরেন উইং এর যেসব দায়িত্বে যারা কর্মকর্তারা আছেন তারা এখন অপেক্ষা করছেন। নিশ্চয়ই তাদের সাথে যোগাযোগ হচ্ছে, অন্যান্য রাষ্ট্রদূত বা হাই কমিশনের কর্মকর্তারাও এখানে আসবেন। তো যখন আসবেন তখন আসলে তারা তাদেরকে রিসিভ করে ভিতরে নিয়ে যাবেন। তবে আমাদেরকে আসলে জানেন যে এতগুলো মিডিয়া ভিতরে আসলে যেতে দিচ্ছে না, তা আমাদেরকে জানানো হয়েছে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং থেকে যে ভিতরের ছবিগুলো আমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে এবং এই বাইরে থেকে আমরা যতদূর পারছি সংবাদ সংগ্রহ করার চেষ্টা করছি। এই মুহূর্তে এখন পর্যন্ত এই মুহূর্তে আর কেউ নেই, হয়তো কিছুক্ষণের মধ্যে আসবেন বলে আমরা জানতে পেরেছি। আমরা সেই জন্য অপেক্ষা করছি। সারোয়ার, আপনি সেখানে থাকুন, প্রয়োজনে আবারও আপনার সাথে আমরা যোগাযোগ করব। দর্শক, গুলশানের দলীয় কার্যালয় থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আহমেদ সারোয়ার। এবার একটু যেতে চাই এভার কেয়ার হাসপাতালের সামনে, সেখানে আছেন সহকর্মী নিয়াজ মাকদুম। নিয়াজ, নিশ্চয় শুনতে পাচ্ছেন হাসপাতালের সামনের পরিস্থিতি। এর আগেও আপনি জানাচ্ছিলেন সেখানে দলীয় নেতাকর্মীদের মধ্যে এক ধরনের শোকাবহ পরিস্থিতি তৈরি হয়েছে। এখন আসলে কোনো বিশেষ কোনো ব্যক্তি এই মুহূর্তে এসেছে কিনা এবং আসলে নেতাকর্মীরা কি বলছে একটু জানাবেন। হ্যাঁ, আমি এবারকারই সামনে এই মুহূর্তে অবস্থান করছি। আপনারা যেটি জানিয়ে রাখতে চাই যে শীতের কারণে তীব্র শীত রয়েছে, কুয়াশা রয়েছে, একদিকে বাতাস রয়েছে। এই সব কারণে এখানে নেতাকর্মীরা যে অবস্থান ছিল, যেই ভিড় ছিল সকাল থেকে, সেই ভিড় কিছুটা কমেছে। এর কারণ হলো একদিকে দুপুর টাইম হয়েছে, খাবারের সময় হয়েছে, লাঞ্চের টাইম হয়েছে, যার কারণে অনেকেই খাবার নেয়ার জন্য হয়তো আশেপাশে কোথাও গিয়েছে। কিন্তু সকাল থেকে যেই ভিড় ছিল সেই ভিড়ের কিছুটা কমতি দেখা গেছে। তো এখানে তারপরও নেতাকর্মীদের বেশ অবস্থান রয়েছে। একদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছে, পুলিশ রয়েছে, বিজিবি রয়েছে, মোটামুটি এখানে অনেক নেতাকর্মীরাই রয়েছে। আপনারা যেটি একটু জানিয়ে রাখি যে এই যে গেটটি রয়েছে, এই গেট থেকেই অনেকেই ঢোকার চেষ্টা করছেন। অর্থাৎ তারেক রহমান যখন বাংলাদেশে এসেছেন এবং সংবর্ধনা অনুষ্ঠানে যখন ছিলেন, সেই মঞ্চে একজন ছিলেন, সম্রাট নামে এক নেতা ছিলেন, সেই নেতা এখানে এসেছেন। সে গেট থেকে ঢোকার চেষ্টা করছেন এবং তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে মানে ভিতরে যাওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত করছেন। এটা আমরা দেখছি, আপনারা ক্যামেরায় দেখছেন যে তাকে নিরুৎসাহিত করা হচ্ছে। কারণ সকাল থেকে সিনিয়র নেতারা, বিএনপির সিনিয়র নেতারা বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে হাসপাতালে এসেছেন এবং তার পরিবারের সদস্য যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছেন, সমবেদনা জানিয়েছেন। শুধু বিএনপির নেতারাই নয় এবং অপর যে রাজনৈতিক দলগুলো রয়েছে, অর্থাৎ যুগপৎ আন্দোলনের সাথে যেই রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের শীর্ষ নেতারা এসেছেন। অর্থাৎ এর বাইরেও যে অন্য একটি জোট রয়েছে, সেই জোটের শীর্ষ নেতারাও এখানে এসেছেন এবং বেগম জিয়ার পরিবারের সাথে তারা সাক্ষাৎ করেছেন, সমবেদনা জানিয়েছেন। আপনাদেরকে আমি একটু জানিয়ে রাখি যে অর্থাৎ এই যে এর আগেও আমি বলেছিলাম যে এভার কেয়ার হাসপাতালের যে হিমঘর রয়েছে, সেই হিমঘরেই বেগম খালেদা জিয়ার মরদেহ রাখা হবে এবং কালকে অর্থাৎ আগামীকাল বুধবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এখান থেকে তার মরদেহ নেওয়া হবে এবং সেখানে জানাজা হবে। জানাজার পরে দুইটায় জানাজা হবে, জানাজার পরে 3টার দিকে তাকে রাষ্ট্রীয় সম্মাননার মাধ্যমে তাকে জিয়াউর রহমানের
কবরের পাশেই সমাহিত করা হবে, এটি বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। এবং এই যে প্রক্রিয়াটা রয়েছে এটি রাষ্ট্রীয়ভাবে পালন করবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি প্রেস ব্রিফিং করে জানিয়েছেন যে বেগম খালেদা জিয়ার যে জানাজা অনুষ্ঠিত হবে সেই জানাজা কে পড়াবেন সেটিও তিনি জানিয়েছেন। বলেছেন যে বাইতুল মুকাররমের যে খতিব রয়েছে আব্দুল মালিক সাহেব, সে এই বেগম খালেদা জিয়ার যে জানাজা রয়েছে সেই জানাজাটি পড়াবেন আমাদের বলে গণমাধ্যমকে সে নিশ্চিত করেছেন। সব মিলাইয়া এখানে যে নেতাকর্মীরা রয়েছে সেই নেতাকর্মীদের ভিড় এখনো লক্ষ্য করা যাচ্ছে এবং সকাল থেকে যেই নেতাকর্মীরা ছিলেন তাদের অনেকেই আছেন এবং নতুন করে যারা দূর দূরান্ত ছিলেন এবং ঢাকার আশেপাশে ছিলেন তারা মোটামুটি করে এখানে আসতে শুরু করেছেন এবং এখানে কিছু সময় অবস্থান করে কেউ গুলশানে যাচ্ছেন, গুলশান থেকে আবার নয়াপল্টন পার্টি অফিসের সামনে যাচ্ছেন। অর্থাৎ খালেদা জিয়ার এই মৃত্যুকে কেন্দ্র করে নেতাকর্মীরা এখানে আসছেন যাচ্ছেন, সব মিলে এই ছিল এখানকার সবশেষ পরিস্থিতি। আর নতুন করে কোনো শীর্ষ নেতাদের এখানে আগমন এখন পর্যন্ত নেই। সকালেই যারা এসেছিলেন তারাই, এর বাইরে এখন পর্যন্ত কাউকে দেখা যায়নি। এই ছিল সবশেষ অবস্থা। মামুন, নিয়াজ, আপনি সেখানে সংবাদ সংগ্রহ করতে থাকুন, প্রয়োজনে আবারও আপনার সাথে যোগাযোগ করা হবে। এভার কেয়ারের মর্গেই রাখা হবে বেগম খালেদা জিয়ার মরদেহ। কাল সকালে রাষ্ট্রীয় মর্যাদায় মরদেহ নেওয়া হবে সংসদ ভবনে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে এমনটি জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। উনি 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন। উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী ছিলেন এবং ওনার 40 বছরের একটি 45 বছরের প্রায় একটি পাবলিক সার্ভিস আছে। দেশের জন্য উনি যা করেছেন এটা অতুলনীয়। আর এই পুরো বিষয়গুলো ওনাদের সাথে আমাদের পুরো কোঅর্ডিনেশন হচ্ছে। কোঅর্ডিনেশনের জন্য স্পেসিফিক আমরা মেনটেন করছি, কমিউনিকেশন মেনটেন করা হচ্ছে। প্রত্যেকটা অনুষ্ঠান আমরা সুন্দরভাবে সুচারুভাবে করার সর্বোচ্চ চেষ্টা করছি এবং এই বিষয়ে তারা আমাদেরকে পার্টির তরফ থেকে আমাদেরকে পূর্ণ সহযোগিতা দেওয়া হবে। আমরাও তাদেরকে বলেছি আপনাদের যে ধরনের সহযোগিতা লাগে সেটা গভর্নমেন্টের তরফ থেকে দেওয়া হবে। এদিকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, আওয়ামী সরকার বেগম জিয়াকে প্রহসনমূলক রায় দিয়ে কারাগারে অকথ্য নির্যাতন করেছে। তার মৃত্যুর পেছনে ফ্যাসিস্ট সরকার ও শেখ হাসিনার দায় রয়েছে বলে তিনি মন্তব্য করেন। যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে অংশ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম জিয়ার মৃত্যুতে শোক প্রকাশের পাশাপাশি মোনাজাতে অংশ নেয় উপদেষ্টা পরিষদ। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক হয়। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার বিশেষ আমন্ত্রণে যোগ দেন। বেগম জিয়ার মৃত্যুর পর পরবর্তীতে দলের করণীয় সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন দলটির মহাসচিব। যমুনা থেকে বেরিয়ে কথা বলেন গণমাধ্যমের সাথে। বাংলাদেশের গণতন্ত্রের আপোষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বর্তমান কেয়ারটেকার সরকার তারা তাদের শোক জানিয়েছেন। দেশনেত্রী জানাজা, তার দাফন, অন্ত্যেষ্টিক্রিয়ার সমস্ত কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কোঅর্ডিনেট করার জন্য তারা আমাকে জানিয়েছিলেন। সেটা আলোচনা হয়েছে। বৈঠকের বিস্তারিত জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, বিএনপির কর্মসূচি সুষ্ঠু সফল করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেয়া হবে। সভার শুরুতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দাঁড়িয়ে 1 মিনিটের নীরবতা পালন করা হয় এবং তার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন আমাদের ধর্মমন্ত্রী। সবাই বেগম জিয়ার মৃত্যুতে আগামীকাল থেকে 3 দিনের জন্য রাষ্ট্রীয় শোক প্রস্তাব গৃহীত হয়েছে এবং আগামীকাল সাধারণ ছুটির ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। সবাই বেগম জিয়ার মৃত্যুতে একটি শোক প্রস্তাব গৃহীত হয়। শোক প্রস্তাব পাঠ করেন আমাদের তথ্য এবং পরিবেশ উপদেষ্টা। সবাই সিদ্ধান্ত হয় যে বাংলাদেশে যত দূতাবাস আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে
সেখানে শোক বই খোলা হবে। সভায় বেগম জিয়ার দাফন এবং জানাজা সম্পর্কিত বিষয়ে সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সভায় বেগম জিয়ার বিষয়ে বিভিন্ন স্মৃতিচারণ করেন। তিনি বলেন, বেগম জিয়াকে অন্যায়ভাবে কারাদণ্ড দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল ফ্যাসিস্ট সরকার। উচ্চ আদালতে যা প্রমাণ হয়েছে, বেগম জিয়াকে যেই মামলায় সাজা দেওয়া হয়েছিল সেটা সম্পূর্ণ রংলি, উদ্দেশ্য প্রণোদিতভাবে, জিজ্ঞাসাপ্রসূতভাবে ওনাকে সাজা দেওয়া হয়েছিল। ওনাকে জেলখানায় বিভিন্ন সময় যেভাবে নির্যাতন করা হয়েছিল, ওনাকে আমরা হয়তো এত তাড়াতাড়ি হারাতাম না। আমি ব্যক্তিগতভাবে মনে করি বেগম জিয়ার এই মৃত্যুর পিছনে ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং ওনার যে সরকার আছে অবশ্যই তার দায় রয়েছে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, আগেই যেমনটি জানিয়েছিলাম, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে তার সহধর্মিণী বেগম খালেদা জিয়াকে। সেখানে চলছে এই সংক্রান্ত প্রস্তুতি নেয়ার কাজ। সেখানে আছেন আমাদের সহকর্মী কেফায়েত শাকিল। আমরা সরাসরি যুক্ত হব তার সাথে। শাকিল, নিশ্চয় শুনতে পাচ্ছেন। এই মুহূর্তে একটু জানাবেন যে কবর যে খোঁড়ার যে কাজ, দাফনের যে প্রস্তুতি, সেটি আসলে কতটুকু এগিয়েছে? মামুন, আপনি যেমনটি বলছিলেন যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পাশেই সমাহিত করার সিদ্ধান্ত হয়েছে এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু এখানে কবর খোঁড়ার যেই কার্যক্রম, যে প্রস্তুতি, সেটিও কিন্তু ইতোমধ্যেই শুরু হয়েছে। আমরা দেখেছি যে এখানে এসে যারা কবর খোঁড়ার দায়িত্বে ছিলেন তারা মাপঝোপ নিয়ে গেছেন এবং কিছুক্ষণ আগে আমি দেখেছি যে এখানে আসলে যেই কবর খোঁড়ার জন্য যেসব সরঞ্জাম আসার কথা, যেই কুড়াল বা যেসব সরঞ্জাম দিয়ে আসলে এখানকার যেই এখানে যে মার্বেল পাথর রয়েছে সেগুলো কাটতে হবে, সেগুলোও কিন্তু নিয়ে আসা হয়েছে। এই মাত্র এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম তিনি প্রবেশ করেছেন। তিনি প্রবেশ করে ভিতরটা পরিদর্শন করে এসেছেন এবং তারপর তিনি সম্ভবত গণমাধ্যমের সঙ্গে এই মুহূর্তে কথা বলবেন এবং তিনি আসলে সরকারের পক্ষ থেকে এখানকার যে কবর খোঁড়া এবং জিয়াউর রহমানের কবরের আসলে পাশেই তাকে দাফন করা হবে এমনটি বোঝা যাচ্ছে এবং সেজন্য একটু আগে আমরা দেখেছি যে এখানে মার্বেল পাথর রয়েছে সেটি কাটার জন্য যেই প্রস্তুতি সেই সব জিনিসপত্র নিয়ে আসা হয়েছে। তবে কবে নাগাদ আসলে এই কবর খননের কাজ শুরু হবে সেটি কিন্তু এখনো পর্যন্ত আমাদেরকে নিশ্চিত করা হয়নি। স্বরাষ্ট্র উপদেষ্টাও কিন্তু এই মুহূর্তে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি। তিনি শুধুমাত্র এসে এই স্থানটি পরিদর্শন করে তিনি চলে গিয়েছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বিএনপির যেই নেতাকর্মীরা রয়েছে, খালেদা জিয়ার যারা ভক্ত শ্রেণী রয়েছে, উৎসুক জনতা যারা রয়েছে, তারা কিন্তু এই যেখানে কবর খোঁড়ার জন্য প্রস্তুতি চলছে সেখানে প্রবেশ করেছে। আইনশৃঙ্খলা বাহিনী এতক্ষণ ধরে আসলে এই জায়গাটি নিয়ন্ত্রিত করে রাখলেও এই মুহূর্তে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আসলে অনেকে প্রবেশ করে গেছেন ভিতরে। এখন তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বের করার চেষ্টা করা হচ্ছে। আপনারা জানেন যে দীর্ঘদিন আসলে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ ভোর 6টায় বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তারপর থেকে কিন্তু বেগম খালেদা জিয়াকে দাফন এবং তার যে জানাজা সেটির বিভিন্ন আয়োজন কিন্তু চলছে। তখনই আসলে দল এবং তার যেই পরিবার, তাদের পক্ষ থেকে জানানো হয়েছে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে দাফন করা হবে। এটি তার পরিবার এবং দলের পক্ষ থেকে জানানোর পর থেকে কিন্তু এই যে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে কবর রয়েছে সেটিকে ঘিরে যে আয়োজন, সেখানে যেই কবর খোঁড়ার যে প্রস্তুতি সেটি কিন্তু শুরু হয়ে গেছে এবং এই খবরটি যখন থেকে প্রকাশ হয়েছে তখন থেকে বিএনপির নেতাকর্মীরা, খালেদা জিয়ার ভক্ত শ্রেণী যারা রয়েছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এই জিয়া উদ্যান এলাকায় এসে ভিড় করছেন এবং তারা অনেকে আমরা দেখছি যে এখানে এসে দোয়া করছেন, অনেকে কান্নাকাটি করছেন বেগম খালেদা জিয়ার জন্য এবং এখানে একটি আবেগঘন পরিবেশ কিন্তু আমরা দেখছি। এখানে যেমন বিএনপির দলীয় নেতাকর্মীরা রয়েছেন, তার পাশাপাশি কিন্তু তার বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষও কিন্তু আমি দেখছি যে এখানে আসছেন এবং প্রবেশ করছেন। এতক্ষণ এই জায়গাটি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী কিন্তু কড়া
কড়া পাহারায় রেখেছিল, যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা প্রবেশ করার সাথে সাথে এখানে কিন্তু বিপুল পরিমাণ উৎসুক জনতা এই কবরের এলাকায় ঢুকে পড়েছে। আপনি যেমন আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ কিন্তু এখানে ভিড় করছেন, অসংখ্য মানুষ এখানে জড়ো হয়েছেন। এই জিয়াউর রহমানের মাজারের জিয়াউর রহমানের কবরের পাশেই বেগম খালেদা জিয়াকে সমাহিত করার যে আয়োজন বা যে কবর খোঁড়ার যে প্রস্তুতি, সেটি কিন্তু এখনো সেভাবে শুরু হয়নি। শুধুমাত্র এখানে আমরা দেখেছি যে তাদের যে কতটুকু জায়গা প্রয়োজন হবে কবরের জন্য, কতটুকু জায়গা কাটতে হবে সেটি পরিমাপ করেছেন। তারা যেটি জানিয়েছেন যে আজকে রাতের মধ্যেই তারা এখানে কবর তৈরির যে কাজ সেটি তারা করবেন, এমনটি তারা জানিয়েছেন। যে এখানে যে কবর প্রস্তুতের যে আয়োজন সেটি কিন্তু তারা জানিয়েছেন, এবং তারা বলছেন যে এই কবর প্রস্তুত হয়ে যাবে আজকে রাতের মধ্যেই। এর আগে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে, এবং এই জানাজা ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় জামে মসজিদের যিনি ইমাম রয়েছেন, যিনি খতিব রয়েছেন, তিনি এটির এখানকার যে তার জানাজার নেতৃত্ব দিবেন। এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু তার যে দলের নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে অনুরোধ করেছেন যেন এই জানাজা এবং দাফনকে কেন্দ্র করে কোনো ধরনের যেন বিশৃঙ্খল পরিবেশ তৈরি না হয়, সেজন্য যেন দলীয় নেতাকর্মীরা তারা তাদের পক্ষ থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করেন, সেই অনুরোধ কিন্তু দলের মহাসচিব করেছেন। এবং দলের নেতাকর্মীদেরকে তিনি কিন্তু এই ব্যাপারটিতে সতর্ক হওয়ার জন্য বলেছেন। তো এখন পর্যন্ত মূল কাজ সেটি কিন্তু এখনো পর্যন্ত শুরু হয়নি, তবে মাপঝোপ নেওয়া হয়েছে এবং কবর খোঁড়ার জন্য যেসব ধরনের যন্ত্রপাতি প্রয়োজন সেগুলো আনা হয়েছে, এবং এখানকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তো এখন পর্যন্ত আসলে জিয়া উদ্যান থেকে বেগম খালেদা জিয়ার জন্য যে কবর প্রস্তুতের আমার কাছে এই ছিল সর্বশেষ। শাকিল, আপনি সেখানে থাকুন, প্রয়োজনে আবারও আপনার সাথে যোগাযোগ করব। আমরা এবার একটু যেতে চাই রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। সেখানে আছেন আমাদের সহকর্মী সিকান্দার রেমান। সিকান্দার রেমান, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাদেরকে, আপনি একটু জানাবেন সেখানে কোনো রাজনৈতিক নেতা কি এসেছেন কিনা, বেগম খালেদা জিয়ার এই শোকে তারা কি জানাচ্ছেন, এবং সাধারণ মানুষের সাথে নিশ্চয় আপনার কথা হয়েছে। এই মুহূর্তে হাসপাতালের সামনের পরিস্থিতি কি আমাদেরকে একটু জানাবেন। যারা দীর্ঘদিন ধরে বিএনপি করছেন, তৃণমূলের কর্মীরা আসছেন, দলের সিনিয়র নেতারা আসছেন, যে যেখান থেকে আসছেন বেগম জিয়ার এখানে। তিনি এখানে নেই, বেগম জিয়া মারা গেছেন, কিন্তু এখানে এসে অন্তত এতটুকু সান্ত্বনা যে এখানে এসে শোক জানাতে পারছেন, নিজের আলোচনা করতে পারছেন এবং স্মৃতিচারণ করছেন। আমরা তেমনই একজনকে পেয়েছি, তিনি সঙ্গীত শিল্পী বেবি নাজদিন। দীর্ঘ তার অভিজ্ঞতা, দীর্ঘ তার বর্ণাঢ্য জীবন এবং বেগম খালেদা জিয়ার সঙ্গে, বিএনপির সঙ্গে, জিয়া পরিবারের সঙ্গে তার যে সম্পর্ক, সেই সম্পর্কের জায়গা থেকে একটু আপনার কাছে জানতে চাওয়া। আজকের দিন আসলে আপনার কাছে প্রশ্ন করার সুযোগ নেই। আজকের দিন আবেগের, আজকের দিন সত্যিকার অর্থেই শোকের, পুরো পরিবেশটাই যেন একটা শোকাহত পরিবেশ। দেখেন আকাশ বাতাস সবই কেমন মানে শোকান্য পরিবেশ বলেন। আজকের দিনে এই যে আদর্শ তিনি রেখে গেছেন, সেই আদর্শের পথে আপনারা আসলে কিভাবে চলতে চাচ্ছেন? দেখেন, আমি বলবো যে এই দেশের মানুষ অত্যন্ত সৌভাগ্যবান যে তারা বেগম খালেদা জিয়ার মতো একজন মহান নেত্রী পেয়েছিল। তিনি যে আস্থা, যে আদর্শ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে লালন করেছেন এবং তার নিজস্ব আস্থা বাংলাদেশের প্রতি, বাংলাদেশের মানুষের প্রতি, জাতির প্রতি, এটা কিন্তু অতুলনীয় এবং ইতিহাস। তার মতো নেত্রী আমি কখনো দেখিনি। তাকে আমি হৃদয়ে ধারণ করি, যেমন করে জিয়া রহমানকে ধারণ করি। আমার ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমি মনে করি খালেদা জিয়া ইন্তেকাল করেন নাই, তিনি মারা যান নাই, তিনি চলে যান নাই, তিনি আমার হৃদয়ে বাস করছেন এবং সারা দেশবাসীর হৃদয়ে বাস করছেন। জি, তো সেটাই আসলে মূল কথা। আসলে বেগম জিয়া হয়তো দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু তার আদর্শ, তার রেখে যাওয়া যে কাজগুলো, সেগুলো তিনি রেখে গেছেন। জাতীয়তাবাদে বিশ্বাসী, বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী অগণিত মানুষ, নেতা কর্মী, সমর্থক, যারা সেই আদর্শকে বাস্তবায়ন করবে আগামী দিনে।
ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে জাতীয়তাবাদী দল অংশ নিচ্ছে এবং নির্বাচনের আগ মুহূর্তে বেগম খালেদা জিয়ার এই চলে যাওয়ার শোককে শক্তিতে পরিণত করে আগামী দিনে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে চায়। কিসের জন্য কাজ করবে তারা? গণতন্ত্রের জন্য, মানবাধিকারের জন্য, আইনের শাসন বাস্তবায়নের জন্য। নারীর অধিকারের কথা বলে গেছেন বেগম জিয়া, নারীদের কর্মসংস্থানের কথা তিনি বলে গেছেন, করে গেছেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো যে পথ, যে পথের মাধ্যমে এই বাংলাদেশের মানুষ বাংলাদেশি জাতীয়তাবাদের যে ধারণাটি সেটি সেই পথটি সুগম হয়েছে। অর্থনৈতিক ক্ষেত্রে যেই দ্বার উন্মোচন করা হয়েছিল সে সময় গার্মেন্টস থেকে শুরু করে বিদেশে লোক পাঠানো থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশের মানুষের জীবনমানের উন্নয়নে, যুব সমাজের আত্মকর্মসংস্থানের জন্য যেভাবে কাজ শুরু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তারই হাল ধরেছিলেন তার সহধর্মিণী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পরবর্তীতে এই দলটি অনেক বড় হয়েছে এবং সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে এই দলের নেতাকর্মী সমর্থকরা রয়েছেন। বিশেষ করে বিগত 17 বছর স্বৈরাচার বিরোধী যে গণতান্ত্রিক আন্দোলন, সেই আন্দোলনে সম্মুখ সারিতে ছিল বিএনপি নেতাকর্মীরা, যার নেতৃত্বে ছিলেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। যদিও এই মুহূর্তে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন, আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে এই দল আরও সামনের দিকে এগিয়ে যাবে এবং গণতন্ত্র, মানবাধিকার এবং মানুষের বাক স্বাধীনতা রক্ষায় তিনি কাজ করবেন, তার দল কাজ করবে, এমনটা কিন্তু এখানে আসা, এবার কেয়ারের সামনে আসা মানুষ প্রত্যাশা করছে। এবং সবাই একটি আহ্বান জানাচ্ছেন যে হাসপাতালের সামনে ভিড় না করে যার যার বাসায় কিংবা ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে গিয়ে দোয়া করা, যেন সবাই দোয়া করেন, বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং আগামীকাল দুপুর 2টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে জানাজাটি হবে সে জানাজায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য কিন্তু আহ্বান করা হচ্ছে। আমরা দেখেছি এখানে শুধু বিএনপির লোক না, কিন্তু সাধারণ মানুষ আসছেন এবং বিগত দিনে যারা যুগপৎ আন্দোলনে একসাথে ছিলেন, যুগপৎ আন্দোলনে যারা একসাথে ছিলেন তারাও কিন্তু এখানে আসছেন। তারা বলছেন বেগম খালেদা জিয়ার বেগম খালেদা জিয়ার চলে যাওয়ায় তারা শোকাহত, একই সঙ্গে এই শোককে শক্তিতে পরিণত করে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার যে মৌলিক অধিকার সেই অধিকার বাস্তবায়নে আগামী দিনে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে, দেশের মানুষের কল্যাণে সবাই এক হয়ে কাজ করবে, দ্বিধা বিভক্তি নয়। বেগম জিয়া দ্বিধা বিভক্তির বদলে ঐক্যের কথা বলেছিলেন, সেই ঐক্য প্রতিষ্ঠায় সবাই এক হয়ে কাজ করার কথাই কিন্তু আজকে এবার কেয়ার সামনে থেকে যারা আসছেন তারা কিন্তু একই কথাই, একই সুরের কথাই কিন্তু বলছেন। তো এই হচ্ছে এখান থেকে সবশেষ অবস্থা। মামুন আব্দুল্লাহ। রেমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সেখানে থাকুন, প্রয়োজনে আবারও আপনার সাথে যোগাযোগ করা হবে। দেশের রাজনীতির ইতিহাসে এক অনন্য নাম বেগম খালেদা জিয়া। জাতীয় ঐক্যের প্রতীক, আপসহীন দেশনেত্রী ও গণতন্ত্রের মাতাখ্যাত বেগম জিয়া শুধু বিএনপি বা তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝেই নন, কোটি মানুষের অব্যক্ত ভালোবাসার প্রতীক। হয়তো সে কারণেই দলীয় বা রাজনীতির সীমা ছাড়িয়ে সকল দল, মত, ধর্মের কোটি মানুষের চোখ আজ অশ্রুসজল। বর্ণাঢ্য এই রাজনীতিকের প্রস্থান ইতিহাসের পাতায় লেখা থাকবে স্বর্ণাক্ষরে। কিন্তু কিভাবে তিনি এতটা জনপ্রিয় হয়ে উঠলেন? ভিন্ন মত পথের আবেগ আপ্লুত মানুষ কেনই বা তার সাফল্য ও মানবিকতার প্রশংসায় এতটা পঞ্চমুখ? তার মৃত্যুতে কেন অজান্তেই চোখের কোণ ভিজে উঠছে দেশ বিদেশের কোটি জনতার? সেসব প্রশ্নের উত্তর খুঁজতেই এই প্রতিবেদন, জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। 1981 সালের 30 মে স্বামী প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হওয়ার পর বিএনপির রাজনীতিতে পা রাখেন সেই সময়কার গৃহিণী বেগম খালেদা জিয়া। শোকের ঘর থেকে বেরিয়ে শুরু করেন সংগ্রামী রাজনীতির কঠিন পথ চলা। আমি কম বয়সেই স্বামী হারিয়েছি, দেশের জন্য জিয়াউর রহমান জীবন দিয়েছে। আন্দোলন, মামলা কিংবা কারাবরণ সবই ছিল তার নিত্যদিনের সঙ্গী। কখনো দল বাঁচাতে, কখনো সাধারণ মানুষের দাবি দেওয়ার প্রশ্নে শক্ত অবস্থানের কারণে বিরোধী রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হন বেগম জিয়া। নারী হয়েও ন্যায্যতা প্রতিষ্ঠার লড়াই সহ পরিবর্তনের প্রতীক হয়ে ওঠেন বেগম জিয়া। 90-এ স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপসহীন ভূমিকার কারণে দেশনেত্রী উপাধিতে ভূষিত হন বেগম জিয়া। এরপর থেকে দেশ ও রাজনীতির প্রশ্নে আপসহীন শব্দটি ওতপ্রোতভাবে জড়িয়ে যায় বেগম জিয়ার সঙ্গে। সেই দৃঢ়তার মাত্র কয়েক বছরের মধ্যেই দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়েন বেগম খালেদা জিয়া। প্রতিবারের নির্বাচনে 5টি করে আসনে
আসনে পর্যন্ত তারা আমাকে নির্বাচিত করেছেন। কোন নির্বাচনে প্রার্থী হয়ে আজ পর্যন্ত আমি পরাজিত হইনি। জনগণের সমর্থনে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার গৌরব আমি অর্জন করেছি। তিনবার তারা আমাকে প্রধানমন্ত্রী করেছেন। বেগম জিয়াকে জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষাটা দিতে হয় ১/১১ সময়ে। রাজনৈতিক পট পরিবর্তনে অনেক নেতা যখন দেশত্যাগ বা আপোষ রফায় ব্যস্ত, তখনও মাটি কামড়ে দেশেই পড়ে থাকেন বেগম খালেদা জিয়া। দেশের মানুষের কানে এখনও তাই বাজে বেগম জিয়ার সেই উক্তি, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। রাজপথে আন্দোলন থেকে সরকার পরিচালনা, সবখানেই জনপ্রিয়তার স্বাক্ষর রাখেন বেগম জিয়া। রাজনীতির কঠিন সময়গুলোতে মানুষের পাশে থাকা এবং আন্দোলনমুখী নেতৃত্বের কারণে খুব দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। ছোটখাটো বিতর্ক বা সমালোচনা ছাড়া তার জনপ্রিয়তাকে এতটুকু ম্লান করতে পারেনি 3 বারের সাবেক এই প্রধানমন্ত্রীর আলোকিত এই অধ্যায়কে। গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনীতির বিপদ সংকুল পথে মা বাড়িয়েছে, আরামায়েশ, সুখ শান্তি ও নিস্তরঙ্গ জীবন বিসর্জন দিয়েছে। আমার প্রিয় দেশবাসী আমাকে তার প্রতিদান দিয়েছে অপরিমেয় ভালোবাসা। রাজনীতির ইতিহাসে সবচেয়ে আলোচিত অধ্যায় -2 সময়কাল। 2007 সালে 1 বছরের বেশি কারাবন্দী থাকার সময়ে -2 ফর্মুলার লক্ষ্যভুক্ত নেত্রী হয়েও তীব্র চাপ বা মামলার ভয়ে এতটুকু বিচলিত হননি বেগম জিয়া। দেশ ছেড়ে যাওয়ার নির্ঝঞ্ঝাট প্রস্তাবেও সায় না দিয়ে দেশের মাটি আঁকড়ে থাকার দায়বদ্ধতাই তাকে আরও জনপ্রিয় করে তোলে। আমার এই স্বজনহীন জীবনেও দেশবাসী আমার স্বজন। আল্লাহ আমার একমাত্র ভরসা। আমি যেমন থাকি, যেখানেই থাকি, যতক্ষণ বেঁচে থাকবো দেশবাসীকে ছেড়ে যাব না। অহেতুক অভিযোগ, মামলা বা রাজনৈতিক আক্রমণ কোনো কিছুতেই মাথা নত করেননি বেগম জিয়া। বড় ছেলে তারেক রহমানের দীর্ঘ নির্বাসনে নিদারুণ কষ্টে থাকা হৃদয় ভাঙার সবচেয়ে বড় ধাক্কাটা আসে মায়ের সামনে ছোট ছেলে আরাফাত রহমান কুকুর অকালে চলে যাওয়ার বেদনা। কারাগার থাকতে আমি আমার মাকে হারিয়েছি। অফিসে অবরুদ্ধ থাকা অবস্থায় আমি একটি সন্তান হারিয়েছি। ব্যক্তিগত শোক, রাজনৈতিক চাপ কিংবা দীর্ঘ সময়ের নির্যাতনেও তেমন টলানো যায়নি বেগম খালেদা জিয়াকে। সমর্থকদের কাছে সাহস ও ধৈর্য শক্তির প্রতীক হয়ে ওঠা বেগম খালেদা জিয়া দ্বিতীয়বার কারাবরণ করেন 2018 সালে। দেশের রাজনীতির প্রভাবশালী চরিত্র জেলবন্দি হওয়ার সুযোগে শরীরে বাসা বাঁধে জটিল নানা অসুখ। কিন্তু গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে থাকা এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাবার অনুমতি না পাওয়া, এসবই তাকে জনতার চোখে এনে দেয় মজলুম নেত্রীর খ্যাতি। জীর্ণশীর্ণ শরীরে প্যারোলে মুক্তি পেলেও ঘরবন্দি খালেদা জিয়ার বেশিরভাগ দিনই কাটে বাসভবন ফিরোজা থেকে এভার কেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে। যদিও পরিবার তো বহুদিন পরে দেখা, কাজে তারা ছাড়তে চায় না, আরো থাকতে বলে। কিন্তু আপনারা প্রত্যেকে জানেন যে দেশের কি অবস্থা, এবং এই মুহূর্তে আমাকে দেশে যাওয়াটাও প্রয়োজন, সেজন্যই আমাকে যেতেই হবে। বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের কাছে জাতীয় ঐক্যের প্রতীক হয়ে ওঠেন বেগম জিয়া। উত্তাল আন্দোলন বা জাতীয় যে কোনো সংকটে দলীয় নেতৃত্বেই শুধু সীমাবদ্ধ ছিল না তার কার্যক্রম। এ কারণে জনভরসার কেন্দ্রবিন্দুতে পরিণত হন বিএনপি চেয়ারপারসন। রাজনীতির ঊর্ধ্বে উঠে জনমানুষের নেতায় পরিণত হওয়া বেগম খালেদা জিয়া এভাবেই খুব দ্রুত জনপ্রিয়তার মধ্য দিয়ে সাধারণ মানুষের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নেন। প্রিয় দেশবাসীর প্রতি আমার আবেদন, আমাকে আপনাদের থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হলেও বিশ্বাস করবেন আমি আপনাদের সঙ্গেই আছি। তিনি শুধু এখন রাজনৈতিক নেত্রীই নন, শত নির্যাতন সয়ে যাওয়া ধৈর্যশীলতা ও হার না মানা সংগ্রাম ও মানবিকতার উজ্জ্বল এক দৃষ্টান্ত, যা বিএনপির শীর্ষ এই নেত্রীকে আসীন করেছে নজিরবিহীন মর্যাদায়।
বাংলাদেশের রাজনীতিতে কতটা গুরুত্বপূর্ণ ছিলেন বেগম জিয়া, তার এই প্রস্থানে সে কথাই বারবার স্মরণ করছে গোটা জাতি। কারণ সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে কোটি জনতার হৃদয়কে শোক সাগরে ভাসিয়ে অনন্তের পথে যাত্রা করেছেন বেগম খালেদা জিয়া। গণতন্ত্রের জন্য আপোষহীন এই নেত্রীর বিদায় শুধু একজন মানুষের নয়, এ বিদায় একটি সময়ের বিদায়, বর্ণাঢ্য রাজনৈতিক একটি অধ্যায়ের। তার কণ্ঠ থেমে গেলেও দেশের রাজনীতিতে গণতন্ত্র নিয়ে আলোচনা হলেই বারবার ধ্বনিত হবে বেগম খালেদা জিয়ার নাম। দীর্ঘ লড়াই সংগ্রাম ও আপোষহীনতার গল্পই বেগম খালেদা জিয়াকে স্মরণে রাখবে যুগের পর যুগ। দেশপ্রেম ও গণতন্ত্রের জন্য তার রেখে যাওয়া উজ্জ্বল দৃষ্টান্তই মনে রাখবে গোটা জাতি। বিদায় আপোষহীন নেত্রী, বিদায় জনমানুষের আস্থার প্রতীক বেগম খালেদা জিয়া। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। গৃহবধূ থেকে রাজনীতির আপোষহীন নেত্রী হয়ে ওঠা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবনের দীর্ঘ সময় কেটেছে কারাগারে। সকল প্রলোভন উপেক্ষা করে নীতিতে তিনি আঁকড়ে থেকেছেন দেশ, মাটি ও মানুষকে। স্বৈরাচার এরশাদ আমলে কয়েক দফা আটক, 111 সরকারের সময় কারাবাসেও আপোষ করেননি তিনি। সবশেষ সাজানো দুর্নীতি মামলায় কারাদণ্ডতেও নত হননি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কাছে। রিপোর্ট মুহিবুল্লাহ মুহিবের। জাতীয় সংসদ হবে জাতীয় রাজনৈতিক কেন্দ্রবিন্দু। কুসুমাস্তীর্ণ ছিল না স্বাধীন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মাতা, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জীবনও নানা সংকট আর প্রতিবন্ধকতার পাশাপাশি তার জীবনের দীর্ঘ সময় কেটেছে কারাগারে। সবশেষ 2018 সালে 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট থেকে 2,10,00,000 টাকা আত্মসাতের মামলায় তাকে 5 বছরের সশ্রম কারাদণ্ড দেয় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। অথচ এটি দিবালোকের মতো সত্য, ট্রাস্টের কোনো টাকাই তছরূপ করেননি বেগম খালেদা জিয়া। এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে স্থানান্তরকেই ইস্যু করা হয়। এরপর তাকে বন্দি করে রাখা হয় ঢাকার নাজিমুদ্দিন রোডের পরিত্যক্ত এক ভবনে। 111 সরকারের নির্মম নির্যাতনে ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যু এবং বড় ছেলে তারেক রহমানের প্রবাস জীবনে একাকিত্ব ও কষ্টেও এতটুকু আপোষ করেননি। মইনুল রোড থেকে শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত বাড়ি থেকে বিতরণ, সন্তান হারানোর কষ্ট আর একের পর এক মিথ্যা মামলায় কাবু খালেদা জিয়া চাইলেই আপোষ করে পাড়ি দিতে পারতেন বিদেশে। এই উচ্ছেদ করতে গিয়ে যে অমানবিক আচরণ তারা করেছে তাতে আমি নিজে অপমানিত, লাঞ্ছিত শুধু নই, লজ্জিত বোধ করছি। আমার পরিবারের সদস্যদের গায়ে হাত তুলতেও তারা দ্বিধাবোধ করেনি। ঘোষণা দেন বাংলাদেশই তার একমাত্র ঠিকানা। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। দশম জাতীয় সংসদের বিনা ভোটের নির্বাচনের আগে 2013 সালের 29 ডিসেম্বর গুলশানের বাসায় এবং 2015 সালের 5 জানুয়ারি গুলশানের নিজ কার্যালয়ে 2 দফায় খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা হয়। নিজ কার্যালয়ে অবরুদ্ধ থাকেন টানা 93 দিন। কি জন্য আমাকে অবরুদ্ধ করা হয়েছে সেই কারণটাই তো আমার জানা দরকার। কেন আমাকে অবরুদ্ধ করা হয়েছে? এর আগে 2007 সালের 3 সেপ্টেম্বর সেনা সমর্থিত 111 সরকার আটক করে বেগম খালেদা জিয়াকে। প্রথম দফায় গ্রেপ্তারের পর সংসদ ভবন এলাকার স্পিকারের বাসভবনকে সাব জেল ঘোষণা করে সেখানে রাখা হয় তাকে। প্রায় 1 বছর 8 দিন জেলে থাকার পর 2008 সালের 11 সেপ্টেম্বর আদালতের নির্দেশে মুক্ত হন তিনি। গৃহবধূ থেকে রাজনীতির মাঠ উত্তাল করে আলো ছড়িয়েছেন দেশনেত্রী খ্যাত এই রাজনীতিক। এর বিপরীতে প্রতিশ্রুতি ভেঙে 1986 সালে স্বৈরশাসক এরশাদের সাথে আপোষ রফার নির্বাচন করে আওয়ামী লীগ ও জামাত। অন্যদিকে সকল প্রলোভন পায়ে দোলে নিজের সিদ্ধান্তে অটল থাকেন শহীদ জিয়ার সহধর্মিণী। তখন থেকেই দেশের মানুষের মনের মণিকোঠায় জায়গা তার। যে বাংলাদেশের উন্নয়নের চাবি হলো বাংলাদেশের জনগণের কাছে। আপনাদের নিজ নিজ এলাকার উন্নয়নের চাবি আপনাদের হাতে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর অন্তকোন্দল।
অনেক নেতার এরশাদের মন্ত্রিসভায় যোগদানে দলের বিপর্যয় ঠেকাতে ঐক্যের প্রতীক হিসেবে বেগম খালেদা জিয়ার রাজনীতিতে অভিষেক। দল টিকিয়ে রাখতে রাজপথকেই ঠিকানা বানান বেগম খালেদা জিয়া। দেশ ও মানুষের মুক্তির জন্য বেছে নেন সংগ্রামী জীবন। গ্রেফতার হন দফায় দফায়। এরশাদের অধীনে ৮৬ নির্বাচন বর্জন করে খেতাব পান আপোষহীন নেত্রীর। নিয়াজ মাকদুমের রিপোর্ট। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামের সার্কিট হাউজে কিছু বিপথগামী সেনা সদস্যের গুলিতে নিহত হন সাবেক প্রেসিডেন্ট ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। এই স্বপ্নচারী মানুষটির বয়স ছিল তখন মাত্র ৪৫ বছর। ওই সময় বেগম খালেদা জিয়া পুরোদস্তুর একজন গৃহবধূ, অর্থাৎ দুই পুত্র তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে লালন পালন ও ঘরের কাজ করে সময় কাটাতেন। সে ২০০০ টাকা দিত, ওর মধ্যেই আমার সংসার চালাতে হতো। আমার ছেলেদেরও কোনো সময় কোনো রকম বেশি কাপড় চোপড় সে পছন্দ করতো না। প্রেসিডেন্ট জিয়ার অবর্তমানে দলের মধ্যে কোন্দল, অন্যদিকে বিএনপির অনেক নেতার এরশাদের মন্ত্রিসভায় যোগদান। এই দুই পরিস্থিতিতে বিএনপি তখন অনেকটা ছত্রভঙ্গ, বিপর্যস্ত এবং দিশেহারা। এ সময় দল টিকিয়ে রাখতে কিছু সিনিয়র নেতার পরামর্শ ও সাধারণ নেতাকর্মীদের প্রবল চাপ এবং আহ্বানে ঘর ছেড়ে রাজপথকেই ঠিকানা বানাতে হয় তাকে। গৃহবধূ থেকে দেশ ও মানুষের মুক্তির জন্য বেছে নেন সংগ্রামী জীবন। ১৯৮২ সালের ৩ জানুয়ারি বিএনপিতে যোগ দেন বেগম খালেদা জিয়া। ১৯৮৩ সালের এপ্রিলে দলের বর্ধিত সভায় সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে বক্তব্য রাখেন। এটি ছিল বেগম খালেদা জিয়া রাজনীতিবিদ হওয়ার পর প্রথম বক্তব্য। ১৯৮৪তে পার্টির চেয়ারপারসন নির্বাচিত হন বেগম খালেদা জিয়া। তার দায়িত্ব গ্রহণের পর বিএনপির কর্মী সমর্থক, ছাত্র যুবকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বেড়ে যায়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী হয়ে উঠতে থাকে। বেগম জিয়া রাজনীতিতে যোগ দেওয়ার ২ মাসের মধ্যে সামরিক শাসন জারি করেন হুসেন মোহাম্মদ এরশাদ। ১৯৮৩ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গঠিত হয় ৭ দলীয় ঐক্যজোট। শুরু হয় এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন। এই আন্দোলনে যোগ দেয় আওয়ামী লীগও। ৮৬ সালে ৫ দফার আন্দোলনে দেশ যখন উত্তাল, তখনই ২১শে মার্চ রাতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আঁতাত করে এরশাদের অধীনে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলে ঐক্যবদ্ধ আন্দোলনে বাধার সৃষ্টি হয়। বেগম খালেদা জিয়ার দৃঢ়তায় আন্দোলন সামনে অগ্রসর হয়। নির্বাচন প্রত্যাখ্যান করে ঐক্যজোট। এরশাদ বিরোধী এই আন্দোলনে ১৯৮৩ সালের ২৮ নভেম্বর, ১৯৮৪ সালের ৩ মে, ১৯৮৭ সালের ১১ নভেম্বর গ্রেপ্তার হন বেগম খালেদা জিয়া। একজন গৃহবধূ রাজনীতিবিদের বলিষ্ঠ ও দৃঢ় নেতৃত্বে ১৯৮৭ সাল থেকে শুরু হয় এরশাদ হটাও ১ দফার আন্দোলন। তীব্র প্রতিবাদের মুখে সংসদ ভেঙে দিতে বাধ্য হন এরশাদ। দীর্ঘ ৮ বছর টানা নিরলস সংগ্রামের মধ্য দিয়ে পতন হয় এরশাদ সরকারের। বেগম খালেদা জিয়া পান আপোষহীন নেত্রীর উপাধি। ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে বিএনপি সংসদে যায়। বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। জীবনের প্রথম নির্বাচনে ৫টি আসনে অংশ নিয়ে ৫টিতেই জয়লাভ করেন বেগম খালেদা জিয়া। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার এলে ওই বছরের ৩ সেপ্টেম্বর চতুর্থবারের মতো গ্রেপ্তার হন বেগম খালেদা জিয়া। এরশাদের শাসন আমলে ১৯৮৩, ৮৪ এবং ৮৭ সালে তাকে ৩ দফায় আটক করা হলেও কারাগারে নেওয়া হয়নি। কিন্তু এবারে বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করা হয়। পরে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান। সেনা সরকারের বিরুদ্ধে আন্দোলনেও ছিলেন আপোষহীন। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনকে প্রত্যাখ্যান করে সমাবেশের ডাক দেয় বিএনপি। এর আগেই ৩ জানুয়ারি রাতে পুলিশ গুলশান কার্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে দেয়। একই সঙ্গে কার্যালয়ের সামনে বিপুল পুলিশ মোতায়েন এবং রাস্তায় ইট, বালু ও মাটি ভর্তি ১১টি ট্রাক দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেয়া হয়। ৫ জানুয়ারি বের হওয়ার চেষ্টা করলে পেপার স্প্রে ছোড়ে পুলিশ। এরপর থেকে ৯২ দিন তিনি কার্যালয়ে অবরুদ্ধ থাকেন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দ্বিতীয়বারের মতো পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারে যান বেগম খালেদা জিয়া। সাবেক এই প্রধানমন্ত্রী তার বর্ণাঢ্য রাজনীতিতে জিয়া অরফানেজ ট্রাস্ট সহ ৩৭ মামলার বোঝা এবং সময়মতো বিদেশে চিকিৎসা না পাওয়ার আক্ষেপ রয়ে গেছে। আমি কার কাছে এসবের প্রতিকার চাইব? আমি এর বিচারের ভার মহান আল্লাহ ও প্রিয় দেশবাসীর উপর ছেড়ে দিলাম। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হয়। ৬ আগস্ট রাষ্ট্রপতির নির্বাহী আদেশে তাকে সব দণ্ড থেকে পুরোপুরি মুক্তি দেয়া হয়।
19 আগস্ট 2007 সাল থেকে জব্দ করা ব্যাংক অ্যাকাউন্ট জাতীয় রাজস্ব বোর্ড দ্বারা অবরোধমুক্ত করা হয়। রাজনৈতিক পট পরিবর্তনের পর 2025 সালের 7 জানুয়ারি রাতে উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি ঢাকা ত্যাগ করেন এবং 8 জানুয়ারি লন্ডনে পৌঁছান। চিকিৎসকরা সেখানে থাকার কথা বললেও 6 মে তিনি দেশে ফেরেন। 80 বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস এবং চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছিলেন। 2025 সালের 23 নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন হওয়ায় চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হলেও শেষ পর্যন্ত স্বাস্থ্যের অবনতির কারণে বিদেশে নেওয়া যায়নি। ঢাকায় থেকেই তাকে চিকিৎসা নিতে হয়েছে। বেগম খালেদা জিয়া শুধুমাত্র একজন রাজনীতিবিদ ছিলেন না, দলমত নির্বিশেষে সব মানুষের কাছে ছিলেন শ্রদ্ধাভাজন। কোটি মানুষের ভালোবাসায় এক শূন্যতা তৈরি করে চলে গেলেন পরপারে, দিয়ে গেলেন অন্যায়ের সামনে মাথা না নোয়ানোর শিক্ষা। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে একজন বিরল অভিভাবক হারালো লাল সবুজের বাংলাদেশ। নিয়াজ মাকদুম, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।